অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে অভি। তখনই তার বসের কল। অভি তাড়াতাড়ি করে ফোনটা ধরল। হ্যালো স্যার। অভি, তুমি কোথায়? একটু তাড়াতাড়ি অফিসে আসো। স্যার আমি রেডি হচ্ছি, 10 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি। ওকে মাই বয়। বলেই ফোনটা রেখে দিলেন। অভি নিজের গানটা প্যান্টের সাথে সেট করে বেরিয়ে পড়ল। এবার পরিচয় দেওয়া যাক। অভিক স্পেশাল ক্রিকেট ফোর্সের কমান্ডার, বাবা মার একমাত্র ছেলে। একটা ছোট বোন আছে, নাম রিয়া। বাবা রিটায়ার্ড পুলিশ কমিশনার। অভি নিজের গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। অফিসে পৌঁছতেই ডিরেক্ট বসের রুমে গেল। স্যার আসতে পারি? আরে অভি, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। স্যার এত জরুরি কল, কিছু হয়েছে কি? আরমান চৌধুরীকে চিনো? অনেক শুনেছি বাট কখনো দেখিনি। ওকে, দেখতে পারবে, চিনতেও পারবে। আমাদের এখানকার মন্ত্রী। তাই কোনো ফোর্স ওনার বিরুদ্ধে তদন্ত করতে চাচ্ছে না। এখন আমরা কি এই কেসটা নিব? তুমি রাজি থাকলে নিব। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, তাই যে কেউ হোক অভি কখনোই ভয় পাবে না। ইয়েস মাই বয়, এই জন্যই তুমি আমার এত প্রিয়। এই কেসটার সব দায়িত্ব তোমাকে নিতে হবে। কি, পারবে তো? আমাদের পুরো গ্রুপ পাশে থাকলে আমি জমের সাথেও যুদ্ধ করতে প্রস্তুত। ওকে, তুমি ওয়েট করো, আমি কেসের সব ফাইল তোমাকে দিচ্ছি। অভি বসের রুম থেকে বেরিয়ে ক্যান্টিনে গেল। ব্রেকফাস্ট করেনি, তাই সামান্য কিছু খেয়ে আবার আসলো। বসের রুমে গেল। বস ফাইল রেডি করে বসতে বললেন। বুঝলে অভি, লোকটা খুবই দ্রুত। এখন পর্যন্ত যত অফিসার গেছেন সবাই ভিন্ন ভিন্ন পন্থায় খুন হয়েছেন। উপরে এক রূপ, ভিতরে হিংস্র এক পশু। কত লোকের জমি বাড়ি গাড়ি আত্মসাৎ করেছে, হিসাব নেই। লোকটাকে ভোটে জিতালো কে? আসলে প্রথম প্রথম খুব ভালো ছিল। জনগণের বিপদে আপদে সবার আগে যেত। সেজন্য সবাই ভোট দিয়েছিল। দিন যেতেই আরমান চৌধুরীর আসল রূপ বেরিয়ে আসে। স্যার আমি একটা প্ল্যান ভেবেছি, আমি আপনার সাথে শেয়ার করি। অভি বসকে তার প্ল্যানের ব্যাপারে সবকিছু বলে। খুব ভালো বুদ্ধি, কিন্তু খুব অ্যালার্ট থাকবে। লোকটা খুব ভয়ঙ্কর। ওকে স্যার, আমি তাহলে মিশন শুরু করলাম। প্রতি মুহূর্তে আপনাকে আপডেট দিতে থাকবো। অল দ্য বেস্ট মাই বয়। অভি তার বাবাকে কল করে সব বলে। তার বাবাও তাকে সতর্ক থাকতে বলেন। অভি বেরিয়ে পড়ল তার মিশনে। ওদিকে ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল মিহি। তখনই রেহান আসলো। রেহান ভার্সিটির বকাটে টাইপের স্টুডেন্টদের মধ্যে একজন। প্রতিদিন মেয়েকে ডিস্টার্ব করে। মিহি এখনও তার বাবাকে বলেনি সে তার বাবাকে খুব ভয় পায়। তার বাবা ছেলেটাকে মেরে ফেলবে, কিন্তু দিন দিন এর জ্বালাতন বেড়েই চলেছে। মিহি আরমান চৌধুরীর একমাত্র মেয়ে। পড়ালেখায় অল টাইম ফার্স্ট। বাবার চাকরিময় জীবনে তার ভালো লাগে না। সে চায় লেখাপড়া করে সাধারণ মানুষের জন্য কিছু করতে। তাই ভার্সিটিতে নিজের পরিচয় গোপন রেখেছে। কিন্তু রেগে গেলে মাথা ঠিক থাকে না। কি মিহি বাবু, কেমন আছো? জি ভালো ভাইয়া। কতদিন বলছি ভাইয়া ডাকবা না, তুমি তো আমার এইখানে থাকো। বলি রেহান মিহির হাতটা ধরে নিজের বুকের সাথে লাগাতে গেলেই মিহি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পুরো ক্যাম্পাসের সবাই তাকিয়েছিল তাদের দিকে। নির্লজ্জ বেহায়া, তোকে তো আমি খুন করব। মেয়ে দেখলেই অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? হরেক দিন এই মিহির সাথে লাগতে আসিস, চোখ তুলে পকেটে ধরিয়ে দিব। তখনই প্রিন্সিপাল চলে আসেন। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিহি রাগ করে ক্লাস না করেই বাসায় ফিরে আসে। কি মামুনি, এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলি যে? ভালো লাগছে না বাবাই, তাই ফিরে আসছি। কিছু হয়েছে মামুনি? না বাবাই, একটা ছেলে ডিস্টার্ব করতো, ওইটারে সাইজ করে আসলাম। কি? কোন ছেলে, নাম বল। তুমি যাওয়া লাগবে না, আমি সাইজ করে আসছি। এই তো, আমার মেয়ে, কখনো কোনো সমস্যায় পড়লে আমায় জানাবি। ওকে বাবাই। মিহি নিজের রুমে গিয়ে বসে রইল। ওদিকে অভি সুযোগের অপেক্ষায় বসে থাকলো মিহিদের বাড়ির পাশে। আরমান সাহেব একটু পর বের হবেন। অভি তার একজন অফিসারকে রেডি হতে বলল। আরমান চৌধুরী তার গাড়ি নিয়ে বের হলেই ঠিক তখনই কেউ গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি ছুড়ল। পরের গুলিটা এসে জানালার কাঁচ ভেদ করে যাবে তখন অভি চলে আসে। অভির হাতে গুলি লাগে। ততক্ষণে সবাই গুলি কে করেছে খুঁজতে লাগলো। আরমান সাহেব তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে অভিককে ধরলেন।
ধরে বাসায় নিয়ে গেলেন ডক্টর। এসে অভির হাতে ব্যান্ডেজ করে দিলেন। গুলিটা হাতে লেগে বেরিয়ে গেছে। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম অভি। তুমি কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজে গুলিবদ্ধ হলে? আরে কি বলেন স্যার, আমি বেকার মানুষ, কোনো ঠিক ঠিকানে নেই। আমি মরে গেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি এই এলাকার জনগণের সেবক। আপনার কিছু হলে এই এলাকার কি হবে? আপনার এই মহান সেবার কাছে আমার জীবন তো খুব তুচ্ছ। ও বুঝলাম, কি বলে তুমি বেকার, কোনো কাজ নেই? জি না স্যার, আমি কোনো একটা কাজ খুঁজছি। পড়ালেখা কতটুকু করেছো? আমি ক্লাস 9 পাস স্যার। পড়ালেখাও তো বেশি করো নাই। এখন তোমাকে কি কাজ দেওয়া যায়? আচ্ছা, তুমি কি এই পুরনো বাড়িটা দেখে শুনে রাখতে পারবে? আই মিন কেয়ারটেকার। জি অবশ্যই পারবো স্যার। ওকে, যাও, আজ থেকে তোমার কাজ হয়ে গেল। মাস শেষে 10,000 টাকা পাবে। আজ থেকে তুমি এ বাড়ি কেয়ারটেকার। আমার যে কি উপকার হলো আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, তো এখানে বসে রেস্ট নাও, আমি একটা কাজে বেরোচ্ছি। বলেই আরমান সাহেব বেরিয়ে গেলেন। অভি রহস্যময় একটা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। একটা লোক এসে গেস্ট রুম দেখিয়ে দিল। অভি রুমে ঢুকে সব বসকে বলো। কি খবর অভি? স্যার কাজ কনফার্ম, কোনো টেনশন করবেন না। আমি জানতাম তুমি পারবে। আরিফ যে বলল তোমার হাতে গুলি লেগেছে, তার কি অবস্থা? সব ঠিক আছে স্যার, তারিফ সাহেবের নিশানা পুরো পারফেক্ট ছিল। ওকে, সাবধানে কাজ করো। ফোনটা রেখে অভি বারান্দায় এসে বসলো। ঠিক তখনই তার সম্মুখে কোনো এক পরীকে দেখতে পেল, যার হাসিতে হারিয়ে যেতে চাইবে যে কোনো পুরুষ। মিহি বাগানে দৌড়াদৌড়ি করছিল, তখন বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাকিয়েছিল অভি। চোখে চোখ পড়তেই অভি চোখ নামিয়ে নিল। মিহি অপরিচিত কাউকে দেখে এগিয়ে আসলো। আপনাকে তো ঠিক চিনলাম না। জি, আমি আজই নতুন জয়েন হয়েছি এই বাড়ির কেয়ারটেকার। ও, খুব ভালো। আপনার হাতে কি হয়েছে? স্যারের গাড়িতে কেউ একজন গুলি ছুড়েছিল, তখন লেগেছে। ও, আপনি তাহলে সেই ছেলে। অসংখ্য ধন্যবাদ আমার বাবাইকে বাঁচানোর জন্য। আর এসব কি বলছেন, এটা তো আমরা জনগণ হিসেবে কর্তব্য। আমি মিহি, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। জি আমি অভি, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমার বলতে সমস্যা নেই, সাথে তোমাকেও তুমি করে বলতে হবে। অসম্ভব, আপনি মালিক পক্ষ, আমি সাধারণ একজন চাকর। আমি কিভাবে আপনাকে তুমি করে বলবো? আচ্ছা, আমার যেতে হবে, তোমার সাথে পরে কথা হবে। মিহি চলে গেল। অভি এক দৃষ্টিতে মিহির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, বাট সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়েই আজও বেঁচে আছে হাজারো কষ্টের ভিড়ে। তাও ইচ্ছে করে একটা সুন্দর সংসার নিয়ে বাঁচতে, কারোর ভালোবাসার সিদ্ধ হতে, কিন্তু তা সম্ভব নয়। হাজারো মানুষের ভয়ঙ্কর নরপিচাসের মুখে রেখে নিজের সুখে শান্তিতে সংসার করবে, এটা অভির চরিত্রে বাধে। সে চায় না কাউকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে, কারণ প্রতিটা মুহূর্তে মৃত্যু তাকে তাড়া করে বেড়ায়। কখন জানে মরণ নামক তীরটা তার দিকে ধেয়ে আসে। এসব ভাবছিল তখনই হঠাৎ করেই রিয়ার কল। হ্যালো ভাইয়া, কেমন আছিস? খুব ভালো, তুই কেমন আছিস? আমিও খুব ভালো। শোন, আমার এসএসসি রেজাল্ট দিছে, আমি A+ পাইছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। আমি জানতাম আমার বোন কোনোদিন খারাপ রেজাল্ট করতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুই বাসায় আসবি না? প্লিজ আয় না, আমরা তো ওয়েট করছি। একটা কাজে আছে, কয়েকদিন পর আসছি। এই কয়েকদিন কি শেষ হবে না? আচ্ছা রিয়া, ভাইয়া কাজে আছে, রাতে তোকে কল দিবে। বলির ফোনটা রেখে দিল। প্রায় 3 মাস হলো বাড়িতে যায় না। এই নিয়ে মা রাগ করে কথা বলে না, কিন্তু বাবা অল টাইম তাকে সাপোর্ট করে। চোখের কোণে কিছুটা অবাধ্য অশ্রু এসে ভিড় জমিয়েছে। অভি তাড়াতাড়ি করে মুছে রুমে চলে গেল। বিকেলের দিকে অভি নিচে আসলো। আরমান সাহেবের কাছ থেকে সবকিছু বুঝে নিল। তেমন কোনো কাজ নেই, বাড়ির চারদিকটা পর্যবেক্ষণ করা আর মেয়েকে ভার্সিটিতে নিয়ে যাওয়া, আবার ভার্সিটি শেষ হলে নিয়ে আসা। পরের দিন সকাল হতেই বাইরের সামনে কিছু লোককে দেখলো। অভি কাছে গেল। আঙ্কেল আপনারা কি জন্য এসেছেন?
আসলে বাবা আমরা মন্ত্রী সাহেবের সাথে দেখা করতে আসছি। হসপিটালের পেছনে যে বড় মাঠ আছে ওখানে আমরা প্রায় 20-30 জন লোক চাষবাস করি। যা হয় তাই দিয়ে স্ত্রী বাচ্চা নিয়ে বেঁচে আছি। এখন ওই জায়গায় নাকি একটা মিল হবে, তাই নিয়ে স্যারের সাথে কথা বলবো। ওই জমিগুলো চলে গেলে আমরা যে না খেয়ে মরবো। জমির মালিক কি আপনারা না উনি? জমির মালিক আমরা, তবে স্যার বলেছেন তার জন্য কিছু টাকা দেওয়া হবে। যে টাকা নিতে অস্বীকার করবে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমরা চাই না জায়গাটা বিক্রি করতে, এখানে আমরা চাষাবাদ করতে চাই। বুঝলাম। আচ্ছা আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম শফিক। অভি শফিক আঙ্কেলের সাথে কথা বলছিল তখনই আরমান সাহেবের পিএস ইমরান এসে ডাক দিল। অভি, তুমি তাড়াতাড়ি আসো, মিহি ম্যাডাম রেডি হয়ে গেছেন। ওকে ভাই, আসছি। অভি তাড়াতাড়ি করে বাসায় ভিতরে গেল। আরমান সাহেব সোফায় বসে পেপার পড়ছিলেন। শোনো অভি, তুমি অনেক সাহসী ছিলে, তাই আমার মেয়েকে তোমার সাথে দিলাম। ওকে ভার্সিটি পৌঁছে দিয়ে তারপর আসবে। ওকে স্যার, আমি জীবন দিয়ে দেবো, তবু ম্যাডামের কিছু হতে দেবো না। খুব ভালো, এখন যাও, মিহি গাড়িতে বসে আছে। অভি তাড়াতাড়ি করে বেরিয়ে বলল। গাড়িতে এসে সোজা ড্রাইভিং সিটে বসলো। মিহি পাশের সিটে বসেছিল। অভিকে ড্রাইভ করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার না হাতে গুলি লাগছে, ড্রাইভ করবে কিভাবে? সমস্যা নেই ম্যাডাম, আমি পারবো। বলি অভি ট্র্যাপ শুরু করলো। মিহি পাশে বসে আনমনি বাইরের দিকে তাকিয়ে রইল। চুলগুলো বাতাসে উঠছে। আর চোখে মিহির দিকে তাকাচ্ছে অভি। ভার্সিটিতে পৌঁছে দিয়ে অভি ফিরে আসে। বাসায় ঢুকতে অবাক হয়। শফিক আঙ্কেলকে ধরে মারা হচ্ছে। ইমরান আর কিছু ছেলে মিলে বেধড়ক পেটাচ্ছে ব্যস্ত। আর আরমান সাহেব সেটা দেখছে দাঁড়িয়ে। অভি আর সহ্য করতে না পেরে সোজা নিজের রুমে চলে গেল। সমাজে আজ এভাবেই অত্যাচারিত নিপীড়িত গরিব মানুষগুলো ধনীদের শোষণ বঞ্চনার শিকার হয়ে মরতে হয় হাজারো লোকে। প্রতিবাদ করার সাহস নেই। প্রতিবাদ করলে গুম খুন রাহা জানিতে করতে হয়। বিকেলে মিহিকে ভার্সিটি থেকে নিয়ে এসে সন্ধ্যাবেলায় শফিক আঙ্কেলকে বাড়ি খুঁজে তার জন্য কিছু পেইন কিলার আর ফল নিয়ে যায় অভি। অভিকে দেখে শফিক সাহেব ভূত দেখার মতো করলেন। অভি তাকে শান্ত হতে বলে। আপনি ভয় পাবেন না আঙ্কেল, আমি ওদের লোক নই। তাহলে ওইখানে? আমি অভিক, ডিটেকটিভ অফিসার। ওখানে কাজের লোকের অভিনয় করছি কিছু ইনফরমেশনের জন্য। বাবা, তুমি আমাদের বাঁচাও এই বিপদ থেকে। দয়া করে কিছু একটা করো, না হলে আমরা না খেতে পেয়ে মরবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তার জন্য তো আপনাদের আমাকে সাহায্য করতে হবে। তুমি বললে আমি জীবন দিয়ে দেবো বাবা, তবুও এই মানুষগুলোকে বাঁচাও। আঙ্কেল, সমস্যা যেহেতু সবার, তাই সবাইকে একসাথে লড়তে হবে। শুধু আপনি আর আমি লড়াই করলে তো হবে না। আপনি এক কাজ করেন, কাল রাতে আপনার বিশ্বস্ত কয়েকজনকে নিয়ে জমির কাগজটা রেডি করে রাখবেন। আর আমি যে এখানে আসছি তার জন্য কেউ টের না পায়। তুমি যেমন বলবে বাবা। অভি তাড়াতাড়ি করে ফিরে আসে, না হলে তাকে খোঁজা শুরু করবে। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে আনমনি আকাশের দিকে তাকিয়েছিল অভি। তখন পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে মিহি দাঁড়িয়ে আছে। কি করো এখানে? কিছু না ম্যাডাম, এমনি দাঁড়িয়ে আছি। আমাকে কি দেখে বুড়ি লাগে? আরে না ম্যাডাম, আপনার রূপ অভাবনীয়, অকল্পনীয়। তাহলে ম্যাডাম ম্যাডাম করো কেন? আচ্ছা, বুঝলাম, বাবাইয়ের সামনে না হয় বললে, তাই বলে এখানে? দেখেন ম্যাডাম, আবার ম্যাডাম? দেখেন মিহি আপু। অনলি মিহি। ওকে। আচ্ছা মিহি, আপনার কি কখনো এই বদ্ধ জীবন থেকে মুক্ত হতে ইচ্ছে করে না অন্য 4-5টা মেয়ের মতো প্রাণ খুলে বাঁচতে? আপনাকে যখনই দেখি 3-4 জন লোক সাথে নিজের লেখাপড়ারও বোঝাপড়ারও সময় তো পাওয়া যায় না আপনার? কেন ইচ্ছে করবে না? আমারও ইচ্ছে করে এই মুক্ত আকাশের মতো স্বাধীন হতে, কিন্তু কি করব, বাবাই তো আমার নিরাপত্তার জন্য এগুলো করে। কিন্তু আমি চাই না আমি আমার বাবার পরিচয়ে পরিচিত। আমি চাই আমার নিজের পরিচয়ে বাঁচতে, কিন্তু তা এ জীবনে সম্ভব নয়। সম্ভব নয় কেন? অসম্ভবকে সম্ভব করে মানুষের কাজ। মনের মধ্যে অদম্য ইচ্ছা থাকলে মানুষকে কোনো কিছু থেকে আটকে রাখা সম্ভব নয়। তোমার কথা শুনে মনে হয় না 9 পর্যন্ত পড়েছো। একদম মাস্টার এডুকেটেড লোকের মতো কথা বলো। আর দেখতেও একদম স্মার্ট লোক তুমি। তোমাকে এই কাজে মানায় না। তুমি আরেকটু পড়ালেখা করলে তো
ভালো কর্পোরেট জব পেতে। মিহির কথায় অভি মনে মনে হাসলো, মুখে কিছুটা হাসির রেখা টেনে বলল, কি আর করব, গরিব মানুষ, পরিবার সামলানো দায় আর পড়ালেখা। তোমার হাসিটা তো অনেক সুন্দর। যে হাসির কোনো মূল্য নেই সে হাসি সুন্দর হয়ে কি লাভ। আমি এখন যাই, কাল সকাল সকাল উঠতে হবে। বলেই অভি নিজের রুমে চলে আসলো। পরের দিন সকালে মিহি ঘুম ভেঙে বাইরে তাকালো। মিহির রুমটা অভির রুমের ঠিক বিপরীতে, তাই মিহির রুম থেকে অভির রুমটা স্পষ্ট দেখা যায়। মিহি দেখলো অভি কার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে, মনে হচ্ছে কোনো সিরিয়াস বিষয়ে। মিহি অবাক চোখে অভির দিকে তাকিয়ে আছে। কি আছে এই ছেলেটার মধ্যে? মিহি চোখ বন্ধ করলে অভিকে ফিল করতে পারে। তার কথা বলার স্টাইল, চলাফেরা, এক কথায় অভির সবকিছুই মিহির কাছে পারফেক্ট মনে হয়। মিহি ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠতেই দেখলো অভি স্টারিং এ মাথা লাগিয়ে কিছু একটা ভাবছে, মাথায় চিন্তার ভাঁজ। মিহি উঠে দরজা বন্ধ করে অভির ততক্ষণে হুঁশ ফিরে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করে। কি হয়েছে অভি, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? কিছু না মিহি, এমনি ভালো লাগছে না। কিছু তো একটা হয়েছে। সকালেও দেখলাম কার সাথে অনেকক্ষণ কথা বলছিলে। কি হয়েছে আমাকে কি বলা যায় না? কি করে তোমাকে বলবো মিহি, সকালে আমি যে ইনফরমেশনটা পেয়েছি তাতে তোমার বাবাকে খুন করলে আমার শান্তি হবে না। লোকটাকে অত্যাচারী খারাপ ভাবেছিলাম, কিন্তু লোকটা এখন একটা জঘন্য অপরাধী। নিজের মেয়ের বয়সে মেয়েদেরকে বিদেশে পাচারের সাথে জড়িত। সে ভাবতেই ঘৃণা লাগছে। মনে মনে কথাগুলো ভাবছিল অভি, তখন মিহি ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আপনার ভার্সিটিতে এসে গেছে, নেমে পড়ুন। মিহি নেমে ভার্সিটির ভেতরে চলে গেল। ভার্সিটির গেটে ঢুকতে মাঠে কয়েকটা ছেলে ঘিরে ধরে মিহিকে। একটু পর সেখানে রেহান আসলো। মিহি রেহানকে দেখে কিছুটা ভয় পায়, মনে কিছুটা সাহস জুগিয়ে বলে, তুই আমার পথ আটকেছিস কোন সাহসে? এই পুরা ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, আমিও পুরা ক্যাম্পাসের সামনেই তুলে নিয়ে যাব, দেখি তোর কোন বাপ এসে রক্ষা করে। তোর কত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? আমি কল করলে এখন তোর লাশ পড়ে যাবে। বলেই মিহি ফোন হাতে নিতে যাবে। রেহান হাত চাপ দিয়ে ধরে। মিহি চিৎকার করতে যাবে তখন তার মুখ আর একটা ছেলে চেপে ধরে। ওদিকে অভি ব্রেকফাস্ট করেনি, তাই ভার্সিটির সামনে একটা ছোট টং দোকান থেকে চা খেয়ে গাড়িতে উঠতে যাবে তখন দেখে একটা ফাইল রাখা। খুলে দেখে মিহির কিছু অ্যাসাইনমেন্ট, তাই দিতে ভেতরে যায়। গিয়ে এই অবস্থা দেখে দৌড়ে কাছে যায়। অভিকে দেখে মিহি কিছুটা সাহস পায়। কি ব্যাপার ভাই, আপনারা ওনাকে এভাবে ধরে রেখেছেন কেন? আরে বেটা ফাউল, তোকে কে ডেকেছে এখানে? বলেই রেহান অভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অভি উঠেই রেহানকে সজোরে একটা লাথি দেয়। এক লাথি খেয়ে রেহানের অবস্থা খারাপ, বাকিগুলোকেও ইচ্ছে মতো পেটায় অভি। অভিনবীন হিরোর মতো মারামারি দেখে সবাই এগিয়ে আসে। একরকম গণধোলাই দেওয়া হয় রেহান আর তার বন্ধুদের। মিহি একপাশে এখনো ভয় পেয়ে দাঁড়িয়ে আছে। অভি মিহির কাছে গেল। থ্যাঙ্কস ফর সেভ মি। আমি বলে বোঝাতে পারবো না তুমি আমার কি উপকার করলে। আর এটা তো আমার কর্তব্য মাত্র। মিহি দেখল অভির হাতে ক্ষত দিয়ে রক্ত বেরোচ্ছে। এ কি অভি, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। এসব কিছু না, ঠিক হয়ে যাবে। কি সব আজে বাজে কথা বলছো, চলো আমার সাথে। বলেই মিহি টেনে অভিকে একটা ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে গিয়ে পুরনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়। আপনি তো ক্লাসের টাইম চলে যাচ্ছে, আপনি চলে যান, আমি বাড়ি ফিরে যাই। আজকে আর ক্লাস করতে ভালো লাগছে না, চলো বাড়ি ফিরে যাই। বলেই মিহি ড্রাইভিং সিটে উঠে বসে। অভি অবাক হয়ে মিহিকে প্রশ্ন করল, আপনি ওখানে কেন? তোমার হাতে তো প্রবলেম, তাই আমি ড্রাইভ করব। আপনি ড্রাইভ করতে পারেন? পারি। এখন তাড়াতাড়ি উঠে বসো। অভি চুপচাপ গাড়িতে উঠে বসে। মিহি গাড়ি চালাতে শুরু করে। অভি অবাক হয়ে মিহির দিকে তাকিয়ে থাকে। মিহিও সেটা লক্ষ্য করে মুচকি হাসে। আচ্ছা অভি, তুমি মারামারি কোথা থেকে শিখলে? তুমি যখন ওদের মারছিলে তখন মনে হচ্ছিল কোথাও থেকে ট্রেনিং নিয়ে আসছো। কি বলেন, এসব মারামারি আবার শেখা লাগে নাকি? মিহি আর অভি বাসায় আসতেই রহমান সাহেব অভিকে জড়িয়ে ধরলেন। অভি শুধু অবাক হয়ে দাঁড়িয়েছিল। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছো, তোমার মতো একজন সাহসী ছেলে আমার প্রয়োজন।
আজ থেকে তুমি কেয়ারটেকার নাও, আজ থেকে তুমি আমার মেয়ের পার্সোনাল সিকিউরিটি। আশা করি দায়িত্ব বিস্তারের সাথে পালন করবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো স্যার। অভিরুমে চলে আসলো। এখন তার মাথায় একটাই চিন্তা, তাকে কেউ ফলো করছে নাকি। ফলো না করলে অভি যে মিহিকে বাঁচিয়েছে এটা কিভাবে দেখলো। অভি ভীষণ এক সমস্যায় পড়ল। একটু পর মিহি অভির রুমে আসলো। আচ্ছা মিহি, আপনার বাবা কি করে জানলো আমি তোমাকে সেভ করছি? আরে বাবাই এইরকমই, তোমাকে আমার সাথে পাঠিয়ে পেছনে পেছনে লোক লাগিয়ে দিবে। হয়তো ওরাই খবর দিচ্ছে। তাহলে তো আমাকে আরো সতর্ক হতে হবে। কি বলো তুমি? না কিছু না। আচ্ছা তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে আসি। ওকে। অভি সন্ধ্যা হতেই চুপচাপ বেরিয়ে পড়ল। শফিক আঙ্কেলের বাসায় গিয়ে দেখে তারা কয়েকজন বসে আছে। অভি সালাম দিয়ে ভেতরে ঢুকলো। আজ আমি বেশি সময় বসতে পারবো না, তাই আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আমরা তোমার কথা মতোই কাজ করব। কি বলেন সবাই? সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। যেহেতু আপনাদের কাছে জমির দলিল আছে, সেহেতু আপনারাই জমির প্রকৃত মালিক। এখন আরমান চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় কোনো প্রশাসন কাজ করবে বলে মনে হয় না, তাই আপনাদের সবাইকে একজোট হয়ে হাইকোর্টে মামলা করতে হবে। আশা করি সঠিক বিচার পাবেন। আমরা তো এত সব বুঝি না। আমরা তোমাকে কাগজগুলো দিয়ে দিই, তুমি যা করার করো। এই জায়গায় আপনাদের সমস্যা, আপনারা কেউ একটু সুন্দর করে কথা বললেই তাকে অন্ধবিশ্বাস করেন, এরপর সেই অন্ধবিশ্বাস ধ্বংসের কারণ হয়। আপনাদের জমি আপনারা কেস করেন, আমি পাশে আছি যে কোনো প্রয়োজনে। আচ্ছা বাবা, আমরা করছি। পরে যদি আমাদের কোনো ক্ষতি হয়? আমি আছি কি করতে, এখন আমি উঠি, সময় করে একদিন আসবো। আচ্ছা বাবা। অভি বাসায় ফিরে আসলো। এসে বসকে কল করলো। অভি, কি খবর? খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? এই লোকটা একটা নরপিশাচ, বিদেশে বাচ্চা বাচ্চা মেয়েদের পাচার করে। আমাদের সবার আগে ওর এই ব্যবসা বন্ধ করতে হবে। ঠিক বলেছ। কিছু কি ভেবেছো কিভাবে কি করবে? শুনেছি কাল বিকালে সমুদ্র নিয়ে 10 থেকে 15 জন মেয়েকে থাইল্যান্ডে পাচার করা হবে। আমি প্রতি মুহূর্তে আপনাকে ইনফরমেশন দেবো। আপনি স্পেশাল ফোর্সের কিছু অফিসার নিয়ে ওদের আটকাবেন। ওকে, আর ওদিকের কি হলো? স্যার আমি ওদের বলেছি কেস করতে, জানি না করবে কিনা, ওরা খুব ভয়ে আছে। ওকে, তুমি সবটা সামলে আমাকে ইনফর্ম করবে। ওকে স্যার। অভি ফোন রেখে পরের দিনের প্ল্যানগুলো সাজাতে লাগলো। সকাল হতেই রেডি হয়ে গেল। মিহিকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। অভি, আজ ভার্সিটিতে যাব না, তাহলে কোথায় যাব? ঘুরতে যাব তোমাকে নিয়ে। আমার তো কাজ আছে, আর আপনাকে নিয়ে আমি কোথায় ঘুরতে যাব? তোমার কি কাজ? তোমার তো একটাই কাজ, আমাকে সিকিউরিটি দেওয়া। তাই বেশি কথা না বলে আমি যেদিকে বলি চলো। ওকে। অভি মিহির কথা মতো একটা নদীর পাড়ে পার্কে গেল। দৃশ্যটা মন ভোলানো, রূপকথার মতো। কাজের ভিড়ে কখনো প্রকৃতির এ অপরূপ চিত্র দেখা হয়নি অভির। অভি অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। চারিদিকে কাপড়দের ছড়াছড়ি। অভিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিহি কাছে আসলো। কি দেখেন? প্রকৃতি। আচ্ছা, আপনি প্রেম সম্পর্কে কতটুকু জানেন? আই মিন, প্রেম কি? প্রেম মানে উপভোগ না। প্রেমের যে ভাব, তার যে আবেগ, তার যে স্পন্দন সবাই বোঝে না। বোঝে না তার আগুনকে। সে আবেগ শুধু প্রেমিকই বোঝে। না বুঝেই প্রেম আসে, আমাদের জীবনে ভাসিয়ে নিয়ে যায়। আমরা থাকি রাজার মতো, আমাদের বুকের পায়রা ওড়ার শব্দে গম গম করে। আমাদের চারপাশকে আমরা ভালোবাসি আগের থেকে অনেক বেশি। কিন্তু সমস্যা আসলে সে না। বুঝতে চাইলে মন থেকে বলুন, সে বুঝবে। নিজের প্রাণকে পাঠিয়ে দিন প্রেমের ঠিকানায়, ভালোবাসুন, তবেই প্রেম সফল। এটা যদি প্রেম হয়, তাহলে ভালোবাসা কি? ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা? ভালোবাসা কি দুঃখের সাথে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে আবেগের পাগলামি। ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা। ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা ততই ভারী হবে। অসাধারণ তোমার কথাগুলো। আচ্ছা, সত্যি বলো, তুমি কি পড়াশোনা করো নাই? আমি সত্যি বলছি, কিন্তু আপনি হঠাৎ করে এই প্রেম ভালোবাসা নিয়ে জিজ্ঞেস করছেন কেন? কারোর প্রেমে পড়েছেন মনে হয়? আমি জানি না তার প্রেমে পড়েছি কিনা,
আমি জানি না তার স্পন্দন আমি অনুভব করতে পারি কিনা, শুধু এটা জানি তাকে দেখার পর থেকে, তার কথা শুনে আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি, হারিয়ে গেছি এক অজানা রাজ্যে। আপনি মনে হয় তাকে ভালোবেসে ফেলেছেন, এগুলো তারই লক্ষণ। আচ্ছা, সেই মানুষটাকে? সময় হলে জানতে পারবে। পুরোটা দিন মিহি অভিকে নিয়ে ঘুরে। জীবন যদি উপভোগ করতে পারা যায় তাহলে জীবন একটি উপভোগ্য বৈচিত্র্যময় প্রয়োজন। মিহি এতদিন তা বুঝতে না পারলেও ক্ষণে ক্ষণে তা টের পাচ্ছে। মিহি আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। বাসায় এসে অভি নিজের রুমে গিয়ে নিজের ল্যাপটপটা অন করে। অভি সব কন্ট্রোল চেক করতে বলে তার বসকে। বস সব রেডি করে বলল, পুরো বাড়ির একটা ম্যাপ দ্বারা মেক করে আরমান সাহেবের একটা স্টাডি রুম আছে, ওখানেই সব কাগজপত্র, সব অর্থনৈতিক কাগজের প্রমাণ ওখানেই। কিন্তু পুরো রুম মডার্ন সেফটি সিকিউরিটি নিয়ে লক। এরপর চারিদিকে ক্যামেরা লাগানো, যদি ধরা পড়ে যায় তাহলে তার সাথে হয়ে অনেক মানুষের জীবন যাবে। অভি সুযোগের অপেক্ষা থাকে। এমন সময় বাইরে তাকিয়ে দেখে দুজন লোক আরমান সাহেবের সাথে দেখা করতে এসেছেন। অভি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো একটা লোক আমাদের বাংলাদেশি কিন্তু অন্যজন বিদেশি এসেই আরমান সাহেবের স্টাডি রুমের দিকে গেল। অভি কি করে কাজ সারবে বুঝতে পারছে না, তাই পায়চারি করতে লাগলো। এমন সময় আরমান সাহেব ইমরানকে ডাক দিলেন। জি স্যার, বলুন। আমার কোডটা রেডি করো, আমি বের হব। ইমরান নিচে আসতেই অভিকে দেখে। অভি, তাড়াতাড়ি স্যারের রুমে গিয়ে ওনার একটা জামা নিয়ে আসো, স্যার বের হবেন। ওকে ভাই, আমি আনছি। অভি তাড়াতাড়ি করে আমরান সাহেবের রুমে গেল। আলমারি থেকে একটা জামা বের করে নিজের পকেট থেকে হিডেন ক্যামেরা আর মাইক্রোফোনটা বোতামের ফাঁকে আটকে দিয়ে তাড়াতাড়ি নিচে নামে। ইমরান জামাটা নিয়ে আবার রুমে যায়। আরমান সাহেব জামাটা পরে লোকগুলোর সাথে বেরিয়ে যান। অভি রহস্যময় মুচকি হেসে নিজের রুমে গিয়ে সবকিছু চেক করলো। তার মানে কাজ হয়ে গেছে। ক্যামেরার কন্ট্রোল বক্সের কাছে পাঠায়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক অভি, আমি এখনই ফোর্স নিয়ে বের হচ্ছি। ওকে স্যার, সাবধানে। আর সব প্রুফ ঠিক করে নেবেন। ওকে মাই বয়। অভি ওয়েট করতে থাকে। বিকেল 4টার দিকে আরমান আর ওই লোক দুটো সমুদ্র সৈকতে পৌঁছায়। ওদিকে অভির বস তার ফোর্স নিয়ে পিছু পিছু সেখানে যায়। তারা অ্যাটাক করতে চাইলে অভি বাধা দেয়। এখন ভুলেও কেউ অ্যাটাকে যাবেন না, অনেক ক্ষতি হয়ে যাবে। কেন, কি হয়েছে অভি? স্যার, এখন সর্বোচ্চ হলে 10 থেকে 20টা মেয়ে পাচার করা হচ্ছে। যদি আমরা এখন ওদের অ্যাটাক করি তাহলে ওদের কাছে বন্দি থাকা শতাধিক মেয়ের জীবন বিপন্ন হবে। এর চেয়ে বরং আমরা ওয়েট করি। ওকে, কিন্তু আমরা এখন কি করব? আপনি ফোর্স নিয়ে সমুদ্রের মাঝখানের দিকে যান। যখন জাহাজ মাঝখানে যাবে তখন অ্যাটাক করে মেয়েগুলোকে সেভ করবেন। কয়েকদিন খুঁজে না পেলে ওরা ভাববে জাহাজ ডুবে গেছে। এর মধ্যে আমি ওদের মেন ক্যাম্প খুঁজতে থাকি। ওকে, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। বসের কথা শেষ হতেই মাইক্রোফোনটা সন্দেহজনক কিছু কথা শুনতে পায়। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। উই হ্যাভ সাকসেস ইন ইয়োর মিশন। টুনাইট উই ওয়েন্ট টু সেম্প এ পার্টি। Why not, Minister? Let's arrange a night party. বলে সবাই অদ্ভুত শব্দ করে হাসতে শুরু করে। অভি বুঝতে পারে যা করার আজকে রাতেই করতে হবে। অভি তার একজন অফিসারকে পার্টির ওখানেই ওইটার সাজিয়ে পাঠিয়ে দেয় আর নিজেই ওইদিকে সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করার চেষ্টা করে। কিছুতেই সম্ভব হচ্ছিল না, অনেক হার্ড সিকিউরিটি। ওদিকে অভির বস জাহাজ মাঝ সমুদ্রে যেতেই ঝাঁপিয়ে পড়েন আর মেয়েগুলোকে উদ্ধার করে লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। আরমান আর লোক দুটো একটা গোপন মস্কাট পার্টিতে যায়। ওখানে ঢুকতে হলে সিকিউরিটি কোড বলে ঢুকতে হয়। আরমান চৌধুরী যখন সিকিউরিটি কোড বলেছিলেন তখন অভি শুনে তার অফিসারকে বলে। আরমান চৌধুরী ভেতরে ঢুকে লোক দুটোকে নিয়ে ভেতরে নানা বয়সী তরুণীদের মেলা বসেছে। তারা গিয়ে এক কোণায় বসে পড়ে। অফিসার হাতে ড্রিঙ্কসের ট্রে নিয়ে তাদের সামনে যায়। অতিরিক্ত নেশাদ্রব্য মেশানো থাকার কারণেই তারা অতিরিক্ত মাতাল হয়ে যায়। ওদিকে অভি লাস্ট বারের জন্য ক্যামেরা কন্ট্রোলে আনার চেষ্টা করে। ইয়েস, ও মাই গড, আমি পেয়েছি, ইয়াহু! অভি আরমান চৌধুরীর সকল সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তার স্টাডি রুমের দিকে যায়। গিয়ে সিকিউরিটি দিয়ে নক করে ভিতর দিয়ে বন্ধ করে দেয় যাতে কেউ সন্দেহ না করে।
ভিতরে গিয়ে কয়েকটা আলমারি দেখে ওগুলো খুলে একটা ভর্তি শুধু টাকা আর গহনা। অভি ক্যামেরা অন করে সবকিছু রেকর্ড করতে থাকে। পরের আলমারিটা খুলে কয়েক শত ফাইল অভি একে একে খুঁজতে থাকে। সব ফাইল নামাতে থাকে। নির্বাচনেই অনেক ফাইল, সাথে ওই জমির নকল মালিকানার দলিল। অভি দলিলগুলো নিয়ে আলাদা করে রাখে। লাস্ট একটা ফাইল হাতে নিতেই হাত কাঁপতে শুরু করে। অভির কতটা ভয়ঙ্কর এই লোকটা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল অভির। প্রায় ৩ শতাধিক মেয়েকে তারা বন্দি করে রেখেছে। এর মধ্যে 2টা লিস্ট করা আছে। কয়েকজনকে বিদেশে পাচার করা হবে আর কয়েকজনকে বড়লোকের ভোগের পণ্য বানানো হবে। অভি ফাইলটার ছবি তুলে পার্টিতে থাকা অফিসার মারুফকে কল করে। ডিটেকটিভ মারুফ বলছি স্যার। মারুফ, তোমার ওইখানের অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, 3জন লোকেই অতিরিক্ত মাতাল হয়ে গেছে। এখন মেয়ে নিয়ে রুমের মধ্যে দৃষ্টিকটু অবস্থায় পড়ে আছে। এই সুযোগ, তুমি ওদের সবার পিক নাও। আমার এদিকের কাজ মোটামুটি শেষ। তুমি পিক নিয়ে বসের সাথে দেখা করো। ওকে স্যার। অভি ফোনটা রেখে ফাইলগুলো গুছিয়ে রাখে। ইচ্ছে ছিল আজই লোকটার সব কুকীর্তি ফাঁস করে দেবে, কিন্তু ওই নিষ্পাপ মেয়েগুলোকে বাঁচাতে হবে। তাই অভি শুধু জমির ফাইলটা নিয়ে বেরিয়ে সব সিকিউরিটি সিস্টেম আবার চালু করে দেয়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। রুমে এসে সবকিছু বুঝিয়ে বসকে কল করে। অভিক, আমাদের এদিকের কাজ শেষ। তোমার কাজ কত দূর? আমার কাজও শেষ। অনেক ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, আমি আপনাকে পাঠাচ্ছি, দেখেন। ওকে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে চলে আসো। তুমি ওখানে সেভ না, আমরা সবাই তোমাকে নিয়ে টেনশনে আছি। ওকে স্যার। এই রাত প্রায় 11টা থেকেই অভি ছাদে যায়। গিয়ে দেখে মেয়ে চোখ বন্ধ করে দোলনায় বসে আছে। নভেম্বরের শেষ সপ্তাহ, অল্প অল্প বাতাস বইছে। সেই বাতাসে সিক্তময়ী তার সিক্ততা ছড়াচ্ছে। অভি চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিল। মিহি চোখ খুলতেই অভিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুছিয়ে আসে। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? কিছু না, এমনি দেখছিলাম। কি দেখছিলে? বলেই মিহি অভির দিকে এগোতে থাকে। মিহির এমন অদ্ভুত কাণ্ডে অভি অবাক হচ্ছে। মিহি, আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুমি জানতে চেয়েছিলে না, সেই পুরুষ যাকে দেখার পর থেকে আমি প্রতিটি মুহূর্ত তাকে ফেল করি। মাঝে মাঝে এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যায়। জানি না এটা ভালোবাসা নাকি অন্য কিছু, কাউকে কাছে পাওয়ার সুপ্ত বাসনা নাকি অন্য কিছু। তুমি কি একবারও বুঝবে না আমার না বলা কথাগুলো? তুমি কি আমার চোখে দেখতে পাও না তোমার জন্য সাজানো স্বপ্ন? তোমার কি ইচ্ছে হয় না নীল দিগন্তে হারিয়ে যেতে? তোমার কি ইচ্ছে হয় না শুনতে ভালোবাসি তোমায়? কি বলছেন এসব? পাগল হয়ে গেলেন নাকি? হুম, পাগল তো হয়েছি অনেক আগেই তোমার ওই পার্সোনালিটির প্রতি। তুমি আমাকে জীবনের মানে শিখিয়েছ স্বপ্ন দেখতে, স্বাধীনভাবে বাঁচতে। আই লাভ ইউ সো মাচ অভি। বলেই অভিকে জড়িয়ে ধরল মিহি। অভির ইচ্ছে করছিল শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে দিতে অজানা ভালোবাসার রাজত্বে, কিন্তু তা সম্ভব নয়। তার ভালোবাসার উপভোগের কারণ যদি শত মেয়ের জীবন ধ্বংস হয়, শত মানুষের ঘরবাড়ি হারাতে হয়। তাছাড়াও যখন আরমান চৌধুরীকে শাস্তি দেবে, তখন মিহি নিজের বাবার এরূপ দেখে তো অভিকেই দোষারোপ করবে। এর চেয়ে বরং দূরে থাকাই শ্রেয়। অভি মিহিকে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে যায়। মিহি মাটিতে বসে পড়ে। তুমি জানো অভি, 2 দিন ঘুমোতে পারিনি এক্সাইটমেন্টে। তোমাকে কিভাবে আমার ভালোবাসার কথা প্রকাশ করব তার জন্য। হাত যখন সব কিছু ছেড়ে তোমার হাত ধরতে চাইলাম, তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। কেন অভি, কেন? ওইদিকে অভি নিজের রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। চোখের কোণে অবাধ্য অশ্রুরা এসে ভিড় জমিয়েছে, যেন দু চোখের পাতা এক করলেই গড়িয়ে পড়বে। অভি উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আনমনে বলে উঠল। বিষণ্ণতায় অস্থির হয়ে আছে হৃদয়। নীরবতার আঘাতে যেন আরো রক্তাক্ত। অন্ধকারে ঢিল ছোড়ার মতোই খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনের নাটকে অভিনয় মিথ্যা অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছে। পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে বড়ই অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি নিয়ে চেয়ে আছে আকাশ পানে। ওগো, তুমি এসো। আজ যে ভালোবাসার বসন্ত। আবারও গান ধরবো তোমায় নিয়ে। কেমন করে হায় ভুলবো তোমাকে। বন্ধু, তোমায় আমি ভালোবাসি।
কেমনে তোমাকে কষ্ট দেবো বলো? কিন্তু আমার যে হাত পা বাঁধা, আমার শরীরের প্রতিটা রক্তকণিকার সাথে হাজারো মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। আজ হয়তো আমাকে বলতে একটু কষ্ট হবে, কিন্তু যখন পেয়েও হারিয়ে ফেলবে তখন সহ্য করতে পারবে না। পরের দিন সকালে মিহি ঘুম ঘুম চোখে উঠে ফ্রেশ হয়ে অভির রুমের দিকে যায়। রুমের বাইরে দাঁড়াতেই ফোনে কথা বলার শব্দ শুনতে পায়। স্যার, আমরা প্রায় আমাদের মিশনের শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, ওই মেয়েগুলিকে রক্ষা করা। এরপর আমাদের ভয়ঙ্কর রূপটা দেখতে পারবে আরমান চৌধুরী। গরিবের জীবন নিয়ে খেলা করার মূল্য তাকে দিতে হবে। কথা বলতে বলতে পেছন ঘুরে তাকালো অভি। চোখের সামনে মিহিকে দেখে হাত থেকে ফোনটা পড়ে যায়। মিহি চোখে জল। মিহি অভির গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে দৌড়ে নিজের রুমে যায়। আরমান চৌধুরীকে রাতে ইমরান বাড়ি নিয়ে আসলেও এখনো নেশার ঘরে শুয়ে আছে। মিহি রুমে শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার মতো যন্ত্রণা জীবনে নেই। সব যন্ত্রণা দিনে দিনে হয়তো কমে যায়, আমরা ভুলে যাই জীবন স্রোতের সাথে, কিন্তু এই যন্ত্রণা কখনো কমে না, কখনো ভোলা যায় না, বরং দিন দিন বাড়তে থাকে আর হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয়। এইভাবে হঠাৎ করে কাউকে ভালোবেসে ভেঙে পড়বে এটা কখনো ভাবেনি মিহি। ওদিকে অভি মহা চিন্তা করে যায়, মিহি যদি তার বাবাকে সব বলে দেয়। আমাকে যে করে হোক মিহিকে আটকাতে হবে। আমার এতদিনের পরিশ্রম এভাবে শেষ হতে পারে না। অভি মিহির দরজা নক করে, মিহি দরজা খুলতেই অভি টান দিয়ে মিহিকে নিয়ে আসে। কি করছো? ছাড়ো বলছি আমার হাত। অভি মিহিকে টেনে তার রুমে এনে দরজা বন্ধ করে দেয়। ভালো হবে না বলে দিচ্ছি, দরজা খুলো বলছি। মিহি, আপনি একটু ওয়েট করেন। আগামী 5 মিনিট আপনি কোনো কথা বলবেন না, প্লিজ। আমি যা দেখাই তা শুধু চুপচাপ দেখবেন, কোনো কথা বলবে না। অভির কথা মিহি চুপ করে দাঁড়িয়ে থাকে। অভির শত অনিচ্ছা সত্ত্বেও মিহিকে ল্যাপটপটা অন করে দেখানো শুরু করে তার বাবার সকল কুকীর্তি। সন্তান হিসেবে বাবার এত ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারছিল না মিহি। চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অভি ল্যাপটপটা অফ করে মিহির দিকে তাকায়। মিহি দাঁড়াতে পারছিল না, ধপাস করে মাটিতে পড়ে গেল। অভি মিহিকে ধরে বলে, দেখুন মিহি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি বলে এতদিন কিছুই দেখায়নি। এখন আপনি আমাকে ভুল বুঝতেন, তাই দেখালাম। আপনার বাবা এই এলাকার কত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে জানেন? কত মায়ের কোল খালি করেছে জানেন? কত বাবাকে পথে বসে দিয়েছে জানেন? তাদের সাথে মিশুন, দুনিয়া বুঝে যাবেন। এই এসি রুমে বসে আর মার্সিডিজ ভ্যানে চড়াফেরা করলে দুনিয়ার আসল মর্ম বুঝতে পারবেন না। আমি তাদের জন্য কাজ করি, তাদের জন্য নিজের সুখকে বিসর্জন দেই। তাদের মুখে একটু হাসি ফোটানোই আমার একমাত্র উদ্দেশ্য। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনি কষ্ট পেলেও আপনার বাবাকে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে। তার সকল কুকর্মের পর্দা একদিন ফাঁস হবেই। অভির কথাগুলো মেয়ে চুপচাপ শুনছিল, মুখ থেকে কথা বেরোচ্ছিল না। উঠে নিজের রুমে চলে গেল। অভি বসে পড়ল। মিহি নিজের রুমে গিয়ে শুয়ে কান্না করতে লাগলো। তার বাবা এতটা নিঃস্বে কল্পনাও করতে পারছে না। অভির কথাগুলো এখনো তার কানে বাজছে। মনে মনে নিজের বাবার প্রতি অধম্য ঘৃণা সৃষ্টি হলো। এতদিন তার এই মানুষের রক্তচোষা টাকা দিয়ে সে জীবনযাপন করেছে, এটা ভাবতেই নিজের প্রতি ঘৃণা করছে। রাগ করে উঠে আবার অভির রুমে গেল। অভি তখনও বসেছিল। মিহিকে দেখে উঠে দাঁড়ালো। অভি, তোমার কাছে গান অথবা ছুরি আছে? কি হয়েছে? কি করবে এসব দিয়ে? ওই জানোয়ারটাকে খুন করব। ওই লোকটাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শান্ত হও প্লিজ। এভাবে উত্তেজিত হয়ে কিছু করলে নিজেরই বিপদ ডেকে আনবে। এর চেয়ে বরং শান্ত হয়ে বসো। কিভাবে শান্ত হব বলো? আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। এখানে কয়েক শত লোকের জীবন জড়িয়ে আছে, আর আপনার বাবা একা নয়, বিদেশি চক্রের অনেক লোক জড়িত। আমি তোমার পাশে থাকতে চাই। নিজের হাতে ওই জঘন্য লোকটার শাস্তি দিতে চাই। নিজের মেয়ের বয়সী মেয়েদের ছি, ভাবতেও ঘৃণা লাগছে। আপনার কিছু করা লাগবে না, যা করার আমি করব। না, আমাকে প্লিজ নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করে আগে বসুন। আমি অভিক, সিক্রেট ডিটেকটিভ অফিসার। তোমার বাবাকে গুলি করা, আমার এখানে চাকরি নেওয়া, সবই একটা নাটক ছিল। বুঝলাম। এখন আমাকে কি করতে হবে বলো। আপাতত কিছুই করা লাগবে না, আমরা সব শেষ করে ফেলেছি। শুধু ওই ভিকটিমদের কোথায় রাখছি সেটাই খুঁজে পাচ্ছি না। ওকে, আমিও তোমার সাথে খুঁজবো, সমস্যা নাই। আই অ্যাম রিয়েলি সরি। সরি কেন?
তোমাকে থাপ্পড় মারার জন্য, বাজে কথা বলার জন্য। ইটস ওকে, এটা স্বাভাবিক। যে কোনো মেয়েই নিজের বাবার ব্যাপারে শুনলে এরকম বিহেভ করতো। আচ্ছা, এখন গিয়ে রেডি হন, ভার্সিটিতে যেতে হবে, না হলে সবাই সন্দেহ করবে। হুম, তুমি ওয়েট করো, আমি আসছি। একটু পর মিহির রেডি হয়ে আসলো। অভি মিহিকে নিয়ে বেরিয়ে গেল। মিহিকে ভার্সিটিতে ড্রপ করে দলিলগুলো নিয়ে শফিক আঙ্কেলের বাসা যাবে এমন সময় মিহি বলল, অভি, প্লিজ 1 ঘন্টা ওয়েট করো, আমার একটা মাত্র ক্লাস আছে, এইটা শেষ করে একসাথে ফিরবো। ওকে, আমি ওয়েট করছি। অভি গাড়িতে বসেছিল। মিহি ভিতরে গেল। ভিতরে যেতেই স্বামী এসে বলল, দোস্ত, তোকে যে প্রতিদিন এনে ড্রপ করে দেয় ওই হিরোটা কে রে? তা দিয়ে তুই কি করবি? সেই হট ছেলেটা, ওর সাথে প্রেম করব, নাম্বারটা ম্যানেজ করে দে না প্লিজ। স্বামীর কথাগুলো শুনে মিহির মাথা রক্ত উঠে যায়। কি বললি? হরেকবার বললে খুন করে ফেলবো, বুঝলি? আজব তো, আমি প্রেম করলে তোর সমস্যা কি? তোর কত বড় সাহস আমার জামাইয়ের সাথে প্রেম করবি? জামাই মানে? তুই কোন দিন বিয়ে করলি? বিয়ে করি নাই, করব। এখন ক্লাসে চল, না হলে এখানেই রেখে যাব। ক্লাস শেষ করে মিহি আর স্বামী একসাথে বের হলে গেটের সামনে আসতেই অভিকে দেখলো গাড়িতে হেলান দিয়ে ফোন টেপছে। সেই পোজ মাম্মা। কি বললি? সরি। দুজন অভির সামনে গেল। অভি তাদের দেখে ফোনটা পকেটে রেখে দিল। কেমন আছেন দুলা ভাই? আমি আপনার বউয়ের বান্ধবী। স্বামীর কথা অভি অদ্ভুত চাউনি নিয়ে মিহির দিকে তাকালো। মিহি শয়তানি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে। মিহি অভির হাত আটকে ধরল। অভিও মুচকি এসে হাত ছাড়িয়ে হাত মেলালো। এটা দেখে মিহি রেগে গাড়িতে উঠে বসলো। অভিও স্বামীকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। মিহি বাইরে তাকিয়ে ছিল। কি হলো, কথা বলছেন না যে? না, এমনি। কোথায় যাচ্ছি আমরা? চলেন, দেখতে পারবেন। অভি মিহিকে নিয়ে শফিক আঙ্কেলের বাসায় গেল। ফাইলগুলো নিয়ে বাড়ি থেকে নামতে যাবে তখন মিহি জিজ্ঞেস করলো, এগুলো তোমার হাতে কি? এই দলিলগুলোতে নকল সই দিয়ে লেখা ছিল যে সকল কৃষক তাদের জমি আরমান চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছে। কথাটা শুনে মিহি কিছুটা চুপসে যায়। কথাটা শুনে অভি শান্ত হতে বলে। সবাইকে ডেকে দলিলগুলো যার যার হাতে দিয়ে দিল। দলিল হাতে পেয়ে সবাই অভিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না নিজের শেষ সম্বল ফিরে পাওয়ার আনন্দের কান্না। মিহির এসব দেখে মনের মধ্যে অজানা এক অনুভূতি হলো। নিজের কষ্টগুলোকে হালকা মনে হলো। হাজারো বাবা মায়ের আর্তনা চিৎকারের কবর থেকে মুক্তি দেখে অজানা আনন্দ হলো। সবকিছু গুছিয়ে তারা বাড়ি ফিরে আসতে পারে তখন মিহি আবদার করলো সে আজ ঘুরতে যাবে। অভি না করতে পারলো না। অভি মেয়েকে নিয়ে একটা ফুল বাগানে যায়। চারিদিকে শত শত ফুল। সেগুলো থেকে দেহে আসা মিষ্টি সুবাস মনকে বিমোহিত করে, মনের গহীনে অরল তোলে। তুমি কি আসবে? পথ ভোলা নদীর দেশে ঢেউয়ে ঢেউয়ে ভাসবো হৃদয়ে, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশের ঝড় তোলা ভোরে আমার মন ভাঙা ঘরে রোদেলা দিনে ফাগুন হবে? তুমি কি দেবে বাবুই পাখির ঠোঁটে বোনা সুখের বসতি হবে? অভি, আমি পারছি না সহ্য করতে এসব। দেখুন মিহি, একে তো এই ঝামেলা এর সাথে আমার জীবন গেলে 1 মিনিটের জন্য সুখ পাবে না। আমার এই দেহ জীবন আর মৃত্যুর মধ্যেখানে সব সময় বিরাজ করে। আমি আমার পরিবারকে দেখিনি প্রায় 4 মাস হতে চললো। বছরের পর বছর বাড়ির বাইরে থাকতে হয়। আপনি আমার জীবনে এলে সুখী হতে পারবেন না। প্লিজ এসব বলে নিজেও কষ্ট পেও না, আমাকেও কষ্ট দিও না। আমি সুখ চাই না, শান্তি চাই। তোমার বুকে মাথা রেখে বাঁচতে চাই। জীবনের কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না, কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথে ছায়া হয়ে থাকবো। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যার জন্য সব সময় তোমার পাশে ছায়া হয়ে থাকতে চাই। অভি গাড়িতে গিয়ে উঠে বসলো। মিহিও চলে আসলো। বাসায় ফিরে দেখলো বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে।
দৌড়ে ভিতরে গিয়ে দেখলো আরমান চৌধুরী তার সকল লোককে একত্র করে হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। অভি ভিতরে ঢুকতেই তাকে গলা চেপে ধরে তাদের সাথে দাঁড় করালো। আমি লাস্টবার বলছি, তাদের মধ্যে কে আমার স্টাডি রুমে ঢুকে আমার আলমারি থেকে ফাইল উল্টোপাল্টা করেছি? এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে ঢুকলো বলো? না হলে সবাইকে মরতে হবে। আমার এত কষ্ট করে তিলে তিলে গড়া মিলের স্বপ্ন এভাবে ধূলিসাৎ হতে পারে না। অভি নির্বোধের মতো প্রশ্ন করল। স্যার কী সব বলছেন? হাই সিকিউরিটি ফাইল এসব কি? এসব দিয়ে কি করে? এই ছেলে, তুমি ভেতরে যাও, তোমার এসব বোঝা লাগবে না। অভি দৌড়ে নিজের রুমে চলে গেল। উপর থেকে মিহি অভির এমন অভিনয় দেখে হাসতে হাসতে প্রায় পাগল হয়ে যাচ্ছে। অভি রুমে গেল। রাতের বেলা অভি রুমেও সে বই পড়ছিল। তখন কেউ একজন তার দিকে একটা কাগজ ছুঁড়ে মেরে চলে যায়। অভি কাগজটা উঠিয়ে মুচকি হাসে। মিহি দিয়েছে। আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে, অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে। আমি জানি তুমি আসবে বিকেলে রামধনু দিয়ে আমায় রঙিন সাজাতে, অথবা শীতের চাদর হয়ে আমাকে উষ্ণতা দিতে। আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে, অথবা বৃষ্টির টুপ টাপ শব্দে আমায় উদাসী করতে। তুমি কি বোঝো না আমি তোমার প্রতি কতটা আকৃষ্ট? কেন বোঝো না? হয়তো বুঝবে সেই দিন আমি আর থাকবো না এই পৃথিবীতে। অভি চুপচাপ বসে পড়ল। সে কি ভুল করছে মিহিকে ফিরিয়ে দিয়ে? কি করবে সে? বিশাল এক দোটানার মধ্যে পড়ে যায়। মন বলে তাকে আঁকড়ে ধরতে, তো বাস্তবতা বলে দূরে ঠেলে দিতে। বাস্তবতার ভিড়ে নিজেকে হারিয়ে খুঁজতেছে। পরের দিন সকালে অভি ব্রেকফাস্ট করে বের হয় উঠোনে। সকল কৃষককে দেখে সামনে বসা আরমান চৌধুরী আর ওই বিদেশি লোকটা। সবার চোখে মুখে আতঙ্কের ছাপে স্পষ্ট দেখা যাচ্ছে। আরমান চৌধুরী চিৎকার করে বলা শুরু করলো। তোদের কত বড় সাহস! তোরা আমার বিরুদ্ধে কেস করতে যাস? আজ এখান থেকে একটাও জীবিত ফিরতে পারবি না। তোদের ভালো থাকার কাজ হয় না, ছোট লোক কোথাকার। দেখুন সাহেব, আমরা গরিব মানুষ, খেটে খেয়ে এই জমি, আমাদের এই জমি আমরা বিক্রি করব না। আমরা এই জমির কাগজ সব আমাদের কাছে, আপনার কাছে থাকলে দেখান। ছোট লোক, বাচ্চাদের মুখে দেখি কথা ফুটছে। সেদিন এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? এই ইমরান, যা আমার বন্দুকটা নিয়ে আয়। আজ এখানে লাশ পড়বে সবার। ইমরান ঘরের ভিতরে গেল। অভি দৌড়ে কাছে আসে। স্যার আমি একটা কথা বলতে পারি প্লিজ? তুমি আবার কি বলবে? স্যার চারিদিকে আপনার শত্রু, আর 3 মাস পর নির্বাচন। এখন এই ছোট্টখাটো বিষয় নিয়ে এদের মেরে নিজের নাম খারাপ করবেন না। কোথা থেকে কে ভিডিও করে ভাইরাল করে দেবে? এর চেয়ে বরং বেয়াদবি না নিলে আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আপনি বরং ওদের না মেরে ওদেরকে চাষ করার জন্য আরও কিছু সাহায্য করুন, কিছু টাকা ওদের মধ্যে বিতরণ করুন। এসব আজে বাজে কথা বলো। আগে পুরোটা শুনুন। টাকা পাওয়ার পর তারা সবাই চাষাবাদ করবে, আপনি ওদের খোঁজ খবর রাখবেন, এতে করে তারা নিঃসংকোচে আপনাকে ভোট দেবে। এরপর আপনি কৌশলে, বাগড়া তো আপনি জ্ঞানী মানুষ, বুঝতেই পারছেন। অভির কথা শুনে আরমান চৌধুরী কিছুটা ভেবে হাসি মুখে কিছু টাকা বিতরণ করলেন আর তাদের কাছে ক্ষমা চাইলেন। এটা দেখে বিদেশি লোকটা ক্ষেপে গেল। Minister, what are you doing? You need to kill the people, but you give them money. Why, man? I will tell you everything after some time. Okay, but any cost. I need the land for mail. সবাই চলে গেল। আরমান অভিকে ডেকে পাঠালেন। অভি কাছে গেল। আমার মাথায় তো ভালো বুদ্ধি আছে, কি যে বলেন স্যার? কিন্তু এই বুদ্ধি শুধুমাত্র আমার জন্য ব্যবহার করবে। বেইমান করলে সোজা মৃত্যু। আরে আমাকে কি ওরকম পেয়েছেন? আপনার নুন যখন খেয়েছি আপনারই গুণ গাইবো। খুব ভালো, এখনো যাও, আমার মেয়েকে পৌঁছে দিয়ে আসো। অভি মেয়েকে নিয়ে ভার্সিটিতে দিয়ে যায়। ফিরে আসার সময় হঠাৎ কয়েকটা ছেলে এসে তাকে মারার জন্য গাড়ির সামনে আসে। অভি নামতেই তারা লাঠি নিয়ে তেড়ে আসে। অভি নিজের গানটা বের করতেই দৌড়ে পালিয়ে যায়। অভি কিছুটা চিনতে পেরেছে ওই ছেলেটা যাকে ভার্সিটিতে মিহিকে ডিস্টার্ব করার জন্য মেরেছে। অভি আবার গাড়িতে উঠে বসে যায়। রাতে রুমে শুয়েছিল। মিহি জল খেতে চাইল, কিন্তু বোতলে জল নেই, তাই বোতলটা নিয়ে বের হলো জল আনতে। যখনই তার বাবার রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন কারোর
গলার আওয়াজে থমকে দাঁড়ায়। আরমান সাহেব কারোর সাথে ফোনে কথা বলছিলেন। মিহি লুকিয়ে ওনার কথা শোনার চেষ্টা করে। শোনো শিকদার, আমার এখন নির্বাচনের সময়, তাই এসব থেকে একটু দূরে যেতে হবে, কিন্তু মগবুজে কিছুতেই মানতে রাজি নয়। তুমি এক কাজ করো, আগামীকাল রাত 8টার দিকে লাল কেল্লার পেছনে আমাদের আন্ডারগ্রাউন্ডের যে ক্যাম্প আছে সেখানে কারা সব মেয়েকে পাঠিয়ে দিতে হবে। তুমি সব ব্যবস্থা করো। আরমান চৌধুরীর কথা শুনে মিহি তাড়াতাড়ি অভির রুমের সামনে যায়। অভি এখনো ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিলেন। দরজা নক করে দৌড়ে গিয়ে ল্যাপটপ লুকিয়ে দরজা খুলে মিহিকে দেখে অবাক হয়। মিহি, আপনি এত রাতে এখানে কি করেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাড়াতাড়ি দরজাটা অফ করো। বলেই মিহি অভির রুমে ঢুকে অ্যাসাইনমেন্ট দেখে অভিও কিছুটা আগ্রহ হয় জানবার জন্য। কি হয়েছে মিহি, আপনি এরকম করছেন কেন? অভি, আমি এইমাত্র শুনলাম বাবাই কালকে সব মেয়েদের এখান থেকে পাচার করে দিবে। কি বলছেন আপনি? আর আমি ওদের ক্যাম্পাসের ঠিকানাও জেনে এসেছি। কোথায়? আমি এত কষ্টে জেনে আসলাম, তার জন্য কিছু দিবে না? তুমি যা চাইবে তাই পাবে, আগে বলো প্লিজ। ওদের ক্যাম্পাস সমুদ্রের তীরে লাল কেল্লা আছে, ওইটার পিছনে কোনো এক আন্ডারগ্রাউন্ডে। ও মাই গড, সময় একেবারে নেই। বলেই অভি তাড়াতাড়ি করে নিজের ল্যাপটপ অন করে তার বসের সাথে কন্ট্যাক্ট করে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? অভি, এত রাতে কোনো জরুরি বিষয়? জি স্যার, আমরা জেনে গেছি আরমান চৌধুরী আর ওই বিদেশি চক্রের আস্তানা কোথায়। ওয়াও, গ্রেট জব মাই বয়। কোথায়? স্যার, সমুদ্রের তীরের যে লাল কেল্লা আছে ওইটার পিছনে কোনো আন্ডারগ্রাউন্ডে ওদের আস্তানা। কাল 8টার দিকে সব মেয়েরা তারা বিদেশে পাঠিয়ে দেবে। কি বলছো কি তুমি? স্যার, আমাদের যত জায়গায় যত ফোর্স আছে সবাইকে খবর দিন, আমি সকালে আসছি। ওকে, আমি সব রেডি করছি। ওকে স্যার, আমি আপডেট দিতে থাকবো। বলেই অভি লাইনটা কাটলো। পিছনে ঘুরে তাকাতেই ঠুক গেল। মিহির আগে চোখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অসম্ভব সেই লাগছে। গাল দুটো লাল হয়ে গেছে। অভির ইচ্ছে করছিল গাল দুটো ধরে একটা কিস করতে, কিন্তু কি করার। আমি এত কষ্ট করলাম আর উনি সব ক্রেডিট নিয়ে নিলেন। তো আমি কি করলে এখন খুশি হবেন? আমাকে জড়িয়ে ধরে 5 মিনিট কিস করতে হবে। কি পাগল হয়ে গেছো? দেখো, তুমি কিন্তু বলেছো আমি যা বলবো তাই করবে, এখন না করছো কেন? আমি কি জানতাম তুমি এমন উদ্ভট জিনিস চাইবে? সেটা আগে ভাবতে পারলে না? এখন যা বলছি চুপচাপ করো। বলেই মিহি নিজের ঠোঁট দুটো অভির দিকে এগোতে লাগলো। অভির হার্ট বিট অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে। এখনই মনে হয় হার্ট অ্যাটাক করবে। মিহি শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো অভিকে। অভিও শেষে রেসপন্স করতে আরম্ভ করলো। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিয়ে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল মিহি। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমায় জান বলে ডাকতে, খুব ইচ্ছে হয় তোমায় জড়িয়ে ধরে বলি কেন তুমি আমাকে কষ্ট দাও। খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে কাঁদতে, তোমার অনেক ভালোবাসি। যদি কষ্টই দিবে তবে কেন মিথ্যে স্বপ্ন দেখাও আমায়? কেন প্রতি রাতে তোমার ভেবে আমায় কাঁদতে হবে? আমার অপরাধ কি ছিল? তোমায় সত্যি অনেক ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? অভি কি বলবে খুঁজে পাচ্ছে না। কি হলো, আজও কিছু বলবা না? বলে মিহি চলে যেতে নিলে অভি টান দিয়ে নিজের সাথে মিশিয়ে দেয়। ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে চাই যাবে কি অদূরে চলে তুমি? যদি ভালোবাসি বলে তোমায়, আমার স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখন হয়? না বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে। তোমার নিঃশ্বাসে বিশ্বাসে আমার সব কিছু তোমার হাতে। চাইলেই নিতে পারো প্রাণ আমার। একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনের আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। মাঝে মাঝে তোমাকে কষ্ট দিই, কারণ তোমাকে ভালোবাসি বলে নীরবে নিজেও কষ্ট পাই। তোমাকে মিস করব বলে, তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি, কারণ তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি। অভির কথায় মিহি আর থাকতে পারল না। চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু এ জল মহাপ্রাপ্তির, মহা আনন্দের, মহামিলনের। সে পেরেছে বিষণ্ণ ভগ্ন হৃদয়ে প্রেম জাগাতে। অভিকে জড়িয়ে ধরে থাকে। হয়েছে তো, এখন ছাড়ো, সকালে উঠতে হবে। আমাকে কিন্তু সাথে নিতে হবে। তুমি গিয়ে কি করবা? চোখের সামনে ওই জঘন্য মানুষটার
মৃত্যু যন্ত্রণা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। ওই, আমি আজ এখানে থাকি। কি সব বলছো, যাও তোমার রুমে। মিহি রাগ করে চলে যেতে নেয়। দরজা খুলছিল তখনই অভি বলে, ये हसीन परियों की रानी, तेरे प्यार में हम हो गए दीवाना, लुटा देंगे तुम पे हमारे सारी जवानी, बस तुम मेरी हो जाओ। ঢং। বলেই মিহি নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকাল হতেই অভি ব্যস্ত হয়ে পড়ে। ওইদিকে গমেজ নিজের কিছু পার্সোনাল মানুষের কাছ থেকে অভির আসল পরিচয় পেয়ে যায়। ততক্ষণে অভি আর মেয়ে ভার্সিটির কথা বলে বেরিয়ে পড়েছে। আরমান চৌধুরী বাসার বাইরে ছিলেন। গমেজের ফোন পেয়ে তাড়াতাড়ি ইমরানকে কল করেন। স্যার বলুন। অফি কোথায়? ও তো মিহি ম্যাডামকে নিয়ে ভার্সিটিতে গেছে। তাড়াতাড়ি ভার্সিটি যা আর ওকে ধরে নিয়ে আয়। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। মন্ত্রীর কথা মতো ইমরান তাড়াতাড়ি করে মিহির ভার্সিটিতে গেল। ভার্সিটিতে না পেয়ে আবার আরমান চৌধুরীকে কল করলো। কি হয়েছে ইমরান, পেয়েছিস? না স্যার, এখানে তো ওরা আসেনি। ও সিট, তুই তাড়াতাড়ি শিকদারের সব লোকদের নিয়ে বাসায় আয়। ওদিকে বাসা থেকে সোজা অফিসে চলে যায় অভি। সব অফিসার একসাথে আজকে তাদের জন্য বিশাল এক যুদ্ধ অপেক্ষা করছে। অভি সবার সামনে দাঁড়ালো। হ্যালো অফিসার্স, আজকে আমাদের জন্য বিশাল এক পরীক্ষা অপেক্ষা করছে। আমরা সংখ্যায় তাদের চেয়ে কম, তাই আমরা বাহু বলে না গিয়ে বুদ্ধি বলে ওদের মোকাবিলা করব। আমাদের এই ফোর্সের গর্ব আমাদের কমান্ডার মিস্টার অভিক আজকের এই অপারেশনের নেতৃত্ব দিবেন। আমরা সবাই তার নির্দেশে জীবন দিতে প্রস্তুত। কি বলছেন কি স্যার, আপনি থাকতে আমি কেন? না করবে না অভি, এটা আমার অর্ডার। অভি আর কোনো কথা না বলে সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। অফিসার্স, আমরা যদি আমাদের বেসিক নলেজ থেকে চিন্তা করি, তাহলে ওরা সবাই এখন সেফটির জন্য তাদের আস্তানায় পাহারা দেবে, নয়তো কোনো ফাঁদ পাতবে। কিন্তু আমরা ওখানে যাব না। ভুল হলে ক্ষমা করবেন স্যার। আমরা যদি ওদের এখানে অ্যাটাক না করি তাহলে ওদের ধরবো কি করে? আমরা ওদের ওখানে যাব না ঠিকই। আমরা এতদিন ইনভেস্টিগেশন যতদূর জানতে পেরেছি, ওরা সব পাচ্ছে থাইল্যান্ডে করে এবং ওইখানের একটা লোক গমেজ নামের ওই এসব কন্ট্রোল করে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আস্তানে অ্যাটাক না করে সোজা সীমান্তের ওখানে সমুদ্রে মাছ ধরার জাহাজ নিয়ে বসে থাকতে হবে। সমুদ্রের মাঝখানে ওদের চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। আর যদি আমরা এখন মেইন জায়গায় যাই, হয়তো সেখানে তারা ব্লাস্ট করাবে, নয়তো আমাদেরকে পরাজিত হয়ে ফিরতে হবে। তাই বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। তাহলে আমরা এখন বের হবো স্যার? এখনই লেট করলে চলবে না। আমি ভাগ করে দিচ্ছি। প্রথম গ্রুপ উত্তর দক্ষিণ দিকে থাকবে, বস আর তার সবার সাথেই। ওকে স্যার, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। উত্তর পূর্ব দিকে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মারুফ আর তার ফোর্স। ওকে স্যার, আমরা বেরিয়ে পড়েছি। দক্ষিণ পশ্চিম সীমান্তে থাকবে আরিফ, আর পূর্ব পশ্চিম দিকে আমি থাকবো। আরিফ সাহেব, আপনি বেরিয়ে পড়ুন। ওকে স্যার। সবাই যে যার পজিশনে চলে গেল। অভি আর মিহি সামান্য কিছু খেয়ে বেরিয়ে পড়ল। ওদিকে গমিত, শিকদার আর আরমান বিদ্যুৎ গতিতে তাদের আস্তানায় চলে আসলো, কিন্তু কোনো প্রবলেম হয়নি। তাই তারা জাহাজের ব্যবস্থা করে সবাই উঠে পড়ল। সাথে প্রায় 2 শতাধিক মেয়ে সবাই উঠে জাহাজ ছেড়ে দিল। আয়, ওরা মনে হয় এখনো খুঁজতেছে। তোমার বুদ্ধি তারিফ করতে হয়। চৌধুরী এমন জায়গায় আস্তানা বানিয়েছিল যে কেউ খুঁজে পায়নি। ওই ডিটেকটিভের মতো কত শত ডিটেকটিভ পকেটে নিয়ে ঘুরে এই আরমান, তার হিসাব আছে? Sikdar and Minister, the detective Akib is very dangerous. I know about him. নো টেনশন, উই পাস দ্য বর্ডার। Look, Minister, আরমান চৌধুরীর সামনে তাকাতেই দেখে অভিনী থামার জন্য ইশারা করছে। তাই সে নাবিককে বলল লেফটে টার্ন নিতে, কিন্তু ওইদিকে ঘুরতেই আর একটা জাহাজ ধেয়ে আসছে। চারদিক থেকে ঘিরে ধরল। boys, attack them. বলা মাত্র জাহাজ থেকে গুলি ছুটতে থাকে। একে একে চারদিকের জাহাজগুলো কাছে আসতে থাকে। মারুফ তার ফোর্স নিয়ে মন্ত্রীর জাহাজে ঢুকে পড়ে। সবার আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে শিকদারের লোকজন। অভি আর মিহিকে আরমান চৌধুরীর জাহাজে উঠে এক এক করে সকল মেয়েদেরকে একটা জাহাজে তোলা হলো। সবার মুখে তৃপ্তির হাসি, চোখে আনন্দের অশ্রু। তুই আমার মেয়ে হয়ে এরকম করতে পারলি মিহি? কিসের মেয়ে? তোমার মতো মানুষকে নিজের বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। ছি ছি, নিজের মেয়ের বয়সী মেয়েদের যখন অমানসিক নির্যাতন করেছো, অমানবিকভাবে বিদেশিদের ভোগের বস্তু বানিয়েছো,
তখন নিজের মেয়ের কথা মনে হয়নি? হঠাৎ করে গুলির শব্দ ভেসে আসে। মিহি পানিতে পড়ে যায়। অভি মিহি বেলে চিৎকার দিয়ে নিচে নামে। মিহির রক্তে লাল হয়ে যাচ্ছে পুরো এরিয়া। গমেজ পিছন থেকে মিহিকে গুলি করে, তখন আরিফকে গমেজের মাথায় গুলি করে, সঙ্গে সঙ্গে মারা যায়। শিকদার আর আরমান চৌধুরীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অভি মিহিকে নিজের উপরে নিয়ে সাঁতরানোর চেষ্টা করছে, নাক মুখ দিয়ে জল ঢুকছে, তখন জাহাজ থেকে রশি দেওয়া হয়। অভি রশি ধরে সবার সহযোগিতায় তুলে নিজের শার্টটা দিয়ে পা বেঁধে দেয়। পায়ে গুলি লাগার কারণে দাঁড়ানো সম্ভব না, তাই তাড়াতাড়ি তীরে নিয়ে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পায়ের ব্যান্ডেজ করে দেয়। পরদিন সকল নিউজ পেপারে হেডলাইনে অভির বীরত্বের কথা ছাপা হয়। সকালে সোফায় বসে চা খাচ্ছিলেন আর টিভি দেখছিলেন অভির বাবা আরিয়া। হঠাৎ করেই অভির নিউজ সামনে আসতেই সবাই অবাক হয়ে নিউজ দেখতে থাকে। অভির নাম শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসেন তার মা। ছেলে নামক কৃতিতে বাবা মায়ের গর্ভে বুক ফুলে ওঠে। বলেছিলাম না একদিন আমার অবির জন্য দেশ আমাদের মুখ উজ্জ্বল হবে। দেখলে তো দেশের কত ভয়ঙ্কর অপরাধীকে ধরলো। সত্যি ভাইয়া গ্রেট। আমি যাই, পুরো এলাকায় মিষ্টি বিতরণ করতে হবে। পুরো বাড়িতে খুশির রোল পড়ে গেল। রিয়া তার মায়ের কাছে গেল। ও মা, এখনো ভাইয়ার ওপর রাগ করে থাকবে? এবার দেখবে ভাইয়া ঠিক আসবে। তাই যেন হয় মা। ওইদিকে বিরাট এক সংবর্ধনার আয়োজন করা হয়। অভি রাতে ঘুমায়নি, সারা রাত মিহির পাশে বসেছিল। সকালে চেঞ্জ করে মিহিকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠানে টিভিতে বসে লাইভ দেখছিলেন আর এলাকার সবাই। পরিচালক মাইকে ঘোষণা করলেন, অনুষ্ঠানের এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন আমাদের কাঙ্ক্ষিত মানুষ, সাহসী বীর, আমাদের অনুপ্রেরণা, ইন্টেলিজেন্ট অফিসার মিস্টার অভি। আমরা তাকে তার অকুতোভয় সংগ্রামের কিছু গল্প আমাদের শোনানোর জন্য অনুরোধ করব। অভি সম্মাননা গ্রহণ করে মাইক হাতে নেয়। এক পাশে এক দৃষ্টিতে তাকিয়েছিল মিহি। অভি বলতে শুরু করলো, প্রথমে আমার পক্ষ থেকে গ্রহণ করুন প্রাণঢালা অভিনন্দন। আসলে এই অর্জন আমার একার নয়, এই অর্জনের পেছনে হাতে কয়েক লক্ষ মানুষ, তাদের অনুপ্রেরণা, তাদের আত্মচিৎকার না দেখলে আমি অভি কখনোই সাহস করে এ যুদ্ধে নামতাম না, নিজের কাছের মানুষকে দুঃখ দিতাম না। আমি অভি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। তবে সত্যি বলতে মা কোনোদিন আমাকে সাপোর্ট করেননি, সবসময় এসব থেকে দূরে থাকতেই বলতেন। মায়ের এই আমাকে নিয়ে ভয় আমাকে আরও আগ্রহী করে তোলে, কারণ আমার মায়ের মতো কত মা তাদের সন্তান নিয়ে ভয় থাকেন। আমার মা আমি বাসায় যাই না বলে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এটা যে কত কষ্টের তার মতো আমি ফিল করতে পারি। আমার বাবা ছোটবেলা থেকে আমি ভালো খারাপ যা করি তাদের সাপোর্ট দিতেন। সেলুট মাই ডিয়ার ফাদার। আরও কিছু নিঃস্বার্থ মানুষ আমার জীবনে এসেছে যাদের অবদান ভুলবার নয়। আমাকে নিজ সন্তানের মতো আগলে রেখেছেন আমার বস। নিজের ভাইদের মতো পাশে পেয়েছি প্রত্যেক অফিসারকে। একজন ওই কোণে আমার জন্য পায়ে গুলি নিয়ে বসে আছেন। পরিশেষে একটা কথাই বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজন সমান অপরাধী। অনেকে প্রশ্রয় দিবেন না, জীবনে সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভি অফিস থেকে ছুটি নিয়ে মিহিকে নিয়ে বাসায় যায়। রাত 9টার দিকে পৌঁছায়। দরজা খুলতেই তার মা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। মিহি করুণ ছাউনি নিয়ে তাকিয়েছিল। এড়িয়ে এসে মিহিকে নিয়ে ভেতরে যায়। অভি ভিতরে যেতেই তার বাবা সামনে আসেন। স্যালুট মাই ডিয়ার সন। বলে জড়িয়ে ধরলেন। অভি আগে কল করে মিহির কথা বলে। সবাই খুব খুশি হয়। রাতে কাজে ডেকে তাদের বিয়ে সেরে নেওয়া হয়। বাসর ঘরে বউকে কোলে করে নিয়ে রুমে ঢোকে অভি। মিহি অভির গলা জড়িয়ে চুপচাপ ছিল। রুমে ঢুকে দরজা বন্ধ করে কাছে যেতে লাগলো অভি। এই আমার পা। তাতে কি হয়েছে, পা দিয়ে কি বাসর করবো? যা, কি বলো? লজ্জা পেলে আমাদের কমান্ডার কোথা থেকে আসবে? তাহলে তো নেমে পড়তে হবে কমান্ডার আনার যুদ্ধে। এরপর দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অজানা রাজ্যতে। পরের দিন সকালে অভি ঘুম থেকে উঠে শাওয়ার নিতে যায়। শাওয়ার নিয়ে একটা টাওয়াল পরে বেরিয়ে আসে। ঘুম ঘুম চোখে অভির সাদা বুকটা দেখে তাকিয়ে রইল মিহি। মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভি জিজ্ঞেস করে, কি গো এভাবে তাকে কি দেখো? আমার কিউট জামাইরে দেখছি। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? ভালোবাসা তো এটাই, ভালোবাসার চোখ দিয়ে যে কাউকে দেখলেই সুন্দর লাগে। এখন চলো শাওয়ার নেবে। আমি যাব কি করে বলো তো? আমার এই পা দুটো কি তোমার নয়? বলেই অভি মিহিকে কোলে তুলে নিয়ে যায়। অভির খালি গায়ের সাথে লেপটে গিয়েছিল মিহি।
অভির বুকে গভীর এক চুমো এঁকে দেয় মিহি। শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে যায় দুজন। এই, তুমি বাইরে যাও, আমি শাওয়ার নিয়ে আসছি। তা তো হবে না, আমি এত কষ্ট করে তোমাকে নিয়ে আসলাম আর তুমি বলছো চলে যেতেই। এই, আমার লজ্জা লাগে, যাও বলছি। আমি যখন বলছি আজ একসাথে শাওয়ার নেব মানে একসাথে শাওয়ার নেব। প্লিজ জান, তুমি বাইরে যাও, আমি তাকাতে পারছি না, লজ্জা লাগে তো। এত লজ্জা পেতে হবে না, সব লজ্জা তো রাতেই শেষ। কি সব অসভ্যদের মতো কথা বলো। তোমার প্রেমে পড়ে আমি অসভ্য অভদ্র হয়ে গেছি, এখন এই অসভ্যকে তোমাকেই সামলাতে হবে। ঢং করার জায়গা পাও না। অভি এমনি শাওয়ার নিয়ে নিচে যায়। নিচে গিয়ে সবাইকে দেখলো, রিয়াকে দেখলো না অভি। তাই অভি রিয়াকে ডেকে আনে। আম্মু, ফ্রিজে মিষ্টি আছে? আছে। নিয়ে আসবা প্লিজ। সবাই তাদের কাণ্ড দেখছে। মা মিষ্টি নিয়ে আসে। অভি একটা মিষ্টি রিয়াকে খাইয়ে হাতে একটা ফোন দেয়। কংগ্রাচুলেশনস আমার ছোট্ট বোন, তো রেজাল্টের দিন কি বলেছিলি মনে আছে? রিয়া অভিকে জড়িয়ে ধরে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এই ফোন নাও, বলেছিলাম এইচএসসিতে A+ পেলে দেবো। এই ফোনের কোনো অপব্যবহার করবে না, পড়ার সময় যেন ফোন হাতে না দেখি। ওকে ভাইয়া, আমি অপ্রয়োজনে এটা ব্যবহার করব না। আমি জানি, তবে সতর্ক করলাম। মিহি একটা মিষ্টি হাতে নিয়ে রিয়ার মুখে দিল। রিয়া হাসি মুখে খেয়ে নিল। মিহি নিজের গলা থেকে স্বর্ণের চেনটা খুলে রিয়াকে পরিয়ে দিতে চাইল। ভাবি, তুমি উইশ করেছো, এতেই আমি খুশি। এইটা লাগবে না। কেন লাগবে না? কেউ কিছু গিফট করলে সেটা নিতে হয়, জানো না? রিয়া এবার নিয়ে নিল। মিহি নিজ হাতে পরিয়ে দিল রিয়ার গলায়। অভি তার বাবার কাছে গিয়ে বলল, আজকে আমার তোর পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে বাবা। তোর জন্য আজ পুরো এলাকায় আমার সম্মান আরো বেড়ে গেছে। আজকে বিকেলে এলাকার স্কুল মাঠে তোকে যাওয়ার জন্য বলছে। বাবা, আমার এসব ভালো লাগে না। ভালো না লাগলেও যেতে হবে বাবা, নইলে মানুষ কষ্ট পাবে। ওকে বাবা, আমি যাব। তাহলে আমি চাইছিলাম আজকে রাতে আমরা পরিবারের সবাই একটু বাইরে যাই। আমি তো অনেকদিন পর আসলাম আর এসব ঝামেলার মধ্যে কিছু আনতেও পারিনি। ওকে, তুই যেরকম বলবি, কিন্তু মিহি মামুনি যেতে পারবে তো? সমস্যা নেই বাবা, আমি যেতে পারবো। সবাই ব্রেকফাস্ট করে বাইরে হাঁটতে বের হয়। অভি হুইল চেয়ার ধরে মিহিকে বাড়ির পেছন পুকুর পাড়ে নিয়ে যায়। কেমন লাগছে মিহি? শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে? খুব খুব। অভি মিহিকে কোলে করে পুকুরের ঘাটের কাছে বসার জায়গা বসায়। মিহির কোলে মাথা গুঁজে শুয়ে পড়ে অভি। মিহি অভির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মনেতে আকাশ হয়ে রয়েছ ছড়িয়ে, বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে, যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে। আমি যে ভালোবাসি শুধুই তোমাকে, তুমি কখনো ছেড়ে দিতে যেও না আমাকে। মৃত্যু স্যার আমাদের কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা অভি, তুমি কি এই পুকুরে গোসল করছিলা? আমার পুরো ছোটবেলা কেটেছে এই পুকুরে গোসল করে। অভি মিহিকে তার ছোটবেলার কথা বলে বাচ্চাদের মতো হাসছিল। আমার পা ঠিক হলে আমাকে সাঁতার শেখাতে হবে। ওকে, শিখাবো। এখন চলো এই দিকটা ঘুরে আসি। অভি মিহিকে পুরো বাড়ির চারপাশ ঘুরে দেখায়। রিয়া ছাদে বসে মায়ের আচারের বয়াম থেকে আচার খাচ্ছিল। অভিকে কিছু একটা ইশারা করতেই অভি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে যায়। মেয়েকে কোলে করে ছাদে নিয়ে যায়। ছাদে যেতেই জিভে জল আনা আচারের সুঘ্রাণ পায়। তিনজন মিলে আচারের অর্ধেক বয়াম খেয়ে ফেলে। এই ভাইয়া, অর্ধেক? এই, আমি কিছু জানি না, অল্প খেয়েছি। চল এটা রেখে চলে যাই। এটা কি আম্মুর আচার? আম্মুর আচার আমরা চুরি করে খেয়েছি। এখন আমাদের চুরির সাথে তুমিও জড়িত। কি? রিয়া রবি হাসতে থাকে। রিয়া অভি মিহি তিনজন রুমে আসে। ভাইয়া চল লুডো খেলি। তোমাকে ছাড়া কি খেলা হবে? তুমি তো আমার কিউটি ভাবি। পরের দিন নানা হাসি আড্ডায় কেটে যায়। বিকেলে অভি মাঠে যায়। এলাকার সবাই ছোটখাটো করে একটা অনুষ্ঠান করে, তাকে সম্মান জানায়। সন্ধ্যাবেলা অভি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি ড্রাইভ করছে।
পাশে সিটে বাবা বসা, পেছনে সিটে বাবার ফোন নিয়ে কিছু একটা দেখছে আর হাসছে রিয়া আর মিহি। প্রথমে সবার জন্য শপিং করে রাতের খাবার খেয়ে বাসায় ফিরে রুমে ফ্রেশ হয়ে এসে দেখে মিহি বিছানায় শুয়ে আনমনে হেসে চলেছে। কি হলো, পাগল হলে নাকি? এরকম হাসছো কেন? মিহি আরো জোরে জোরে হেসে উঠল। তোমার ছোটবেলার পিকগুলো রিয়ার কাছে থেকে দেখলাম। অভির আর বুঝতে বাকি রইল না মিহি তার কি পিক দেখছে। রিয়ার বাচ্চা, ওকে একবার হাতের কাছে পাই, দেখে নেব। কেন, ও কি করছে? ও তো জাস্ট তোমার ছোটবেলার কিছু মধুর স্মৃতি দেখাইছে। সত্যি তো, ও কি করছে? মেন কালপিট তো তুমি। তোমার লজ্জা করলো না জামের এমন পিক দেখতে? এতে লজ্জার কি আছে? আমি তো আগেই দেখে ফেলছি। তাই না? এত দেখার শখ? সব শখ মিটে গেছে। কিন্তু আমার শখ মেটেনি। এই, আমার দিকে আসবে না বলছি, সরো বলছি। তা বললে তো হবে না সুন্দরী, তুমি আমার শখ দেখবা আর আমি দেখবো না? সত্যি বলছি, আমি কিছু দেখি নাই। মিহি পাথরের মতো হয়ে যায়। অভি মিহির দিকে একদম কাছে চলে যায়। ঠোঁট দুটো মিহির কাছে যেতেই মিহির হার্টবিট বাড়তে থাকে। মিহির গোলাপি ঠোঁটজোড়া কাঁপতে শুরু করলো। অভি মিহির ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে আসে। দুজন হারিয়ে যায় ভালোবাসার সমুদ্রে। সত্যিকারের ভালোবাসা শত বাধা পেরিয়েও সফল হয়, তাই ভালোবাসলে সত্যিকারের ভালোবাসুন।